হ্যালো, আজকে আমরা কথা বলবো আইসিসিএস স্কলারশিপ নিয়ে। আমি মূলত আইসিসিএস 23-24 ব্যাচে এনআইটি ক্যালিকেটে পড়াশোনা করতেছি। এনআইটি ক্যালিকেট এনআইআরএফ র্যাঙ্কিংয়ে ইঞ্জিনিয়ারিং 21st অ্যান্ড আর্কিটেকচারে সেকেন্ড আফটার আইআইটি রুরকি। এই ভিডিওটা মূলত আইসিসিএস স্কলারশিপ সম্পর্কে যারা একদমই কিছু জানে না, অ্যান্ড অলসো আমি কিছু ডাউটস ক্লিয়ার করব, সো যারা কিছুটা ধারণা আছে তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো বেসিক্যালি হোয়াট ইজ আইসিসিএস স্কলারশিপ? So ICCS scholarship is a fully funded scholarship given by Indian government. So এইটা প্রায় অনেক বছর ধরে ভারত প্রদান করতেছে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইভেন আমাদের বাংলাদেশের অনেক গুণী গুণী ব্যক্তিরা এই স্কলারশিপে পড়াশোনা করছে। সো আমাদের জন্য বেসিক্যালি ইটস আ প্রেস্টিজিয়াস স্কলারশিপ, যেটা ভারত গভর্নমেন্ট অনেক বছর ধরে আমাদের দিয়ে আসতেছে। সো কোন কোন স্ট্রিমগুলোতে এই স্কলারশিপটা দিয়ে থাকে? আইসিসিএস স্কলারশিপ মূলত ব্যাচেলার্স, মাস্টার্স, অলসো পিএইচডির জন্য দিয়ে থাকে। অ্যান্ড সায়েন্স, আর্টস, কমার্স সবগুলা ডিপার্টমেন্টই ওরা স্কলারশিপ দিয়ে থাকে। হ্যাঁ, আর্কিটেকচার অলসো। কিন্তু এলএলবি ব্যাপারে আমি খুব একটা শিওর না। এলএলবি ব্যাপারটা হয়তো যারা জানে তারা ভিডিওর কমেন্টে বলে দিতে পারে। সো আমি ভিডিওর মাঝখানে কিছু কিছু জায়গায় আমার নিজের পার্সোনাল ভিউ দিব। তো সেইটা যখন আমি দিব তখন আমি নিজেই বলে দেবো যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আইসিসিএস স্কলারশিপ মূলত কয়েকটা ধাপে হয়ে থাকে। তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করা। সেটা অলরেডি শুরু হয়ে গেছে, বাট ওয়েবসাইটে এই মুহূর্তে কিছু গ্লিচ থাকার কারণে আমি প্রেফার করব যে আরও কিছু সময় নিয়ে আস্তে ধীরে অ্যাপ্লাইটা করার জন্য। সো বেসিক্যালি এই আইসিসিআর এর আন্ডারে কয়েকটা নামে স্কলারশিপ দেওয়া হয়। যেমন নর্মাল যে আমরা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকমের কোর্স সাবজেক্টগুলোতে যখন অ্যাপ্লাই করি তখন সেটার নাম হয় এসজে স্কলারশিপ, যেটা সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ। এছাড়া নৃত্য, গান, আর্ট এগুলোর জন্য যে স্কলারশিপটা দেওয়া হয় সেটাকে বলে লতা মঙ্গেশকর স্কলারশিপ অ্যান্ড সো অন। এরকম আরও কিছু স্কলারশিপের নাম। আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমাদের সুবর্ণ জয়ন্তী একটা পোর্টাল আছে, সেই পোর্টালটার মাধ্যমে অ্যাপ্লাই করি, এবং A2 একটা পোর্টাল আছে, সেটা দুইটা আমাদের একসাথে অ্যাপ্লাই করতে হয়। তো প্রথম ধাপে আমরা যখন অ্যাপ্লাই করি আমরা মূলত 5টা বিশ্ববিদ্যালয়ে চয়েস করার সুযোগ থাকে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমরা অ্যাপ্লাই করি আমাদের সকল রকমের ডকুমেন্টস দিয়ে, ডকুমেন্টের ব্যাপারটা আমি একটু পরে বলবো। অ্যাপ্লাইয়ের পরে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের এই অ্যাপ্লিকেশনটা তারা পায়। তারপরে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের যে কোয়ালিফিকেশন আছে সেটার উপরে ভিত্তি করে তারা সিলেক্ট করে তারা আমাদের সেই ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট দিবে কি দিবে না। ওইটা একবার হয়ে যাওয়ার পরে সেই যে ডিসিশনটা সেইটা এমবাসির কাছে যায়। এরপরে আমাদের মেইন স্কলারশিপের যে ব্যাপারটা সেটা আসলে এমবাসি হ্যান্ডেল করে, যে আমাদের স্কলারশিপ তারা দিবে কি দিবে না। কেননা বিশ্ববিদ্যালয় আমাদের যে টিউশন ফি, হস্টেল ফি সব কিছু বিশ্ববিদ্যালয় নিবে, কিন্তু ওই টাকাটা আমাদের দেওয়া লাগবে না, সেই টাকাটা আসলে ভারত সরকার দিবে। সো ভারত সরকার ডিসাইড করে যে আমাদের স্কলারশিপটা তারা দিবে কি দিবে না। তো সেইটার জন্য আমাদের বাংলাদেশে যে প্রসেসটা হয় সেটা হলো যে আমাদের বিভিন্ন হাই কমিশনগুলোতে এক একটা করে এক্সাম হয়। এখন এই বিভিন্ন হাই কমিশনে বিভিন্ন রকমের প্যাটার্নে এই এক্সামগুলো হয়ে থাকে। তো বেটার আমি যেটা বলবো যে যারা সায়েন্সে আছে তারা তাদের কোর সাবজেক্টগুলোতে ভালো করে ফোকাস করতে অ্যান্ড ইংলিশে ফোকাস করতে। অ্যান্ড আদার ডিপার্টমেন্টের ওরাও জিকে, ইংলিশ অ্যান্ড তাদের কোর ডিপার্টমেন্টগুলো একটু ভালো করে দেখতে পারে। গত বছর হয়তো আমাদের এই পলিটিক্যাল ডামাডোলের কারণে এই প্রসেসগুলো ভালো করে কমপ্লিট হয় নাই, বাট এই বছর আমার মনে হয় যে পরীক্ষাগুলো অনেক অ্যাকুরেট হবে। অ্যান্ড এই আইসিসিআর এর পরীক্ষাটা দিন দিন একটু টাফার হয়ে যাচ্ছে, কেননা অনেক বেশি অ্যাপ্লিকেন্টও বেড়ে গেছে। তো সেই পরীক্ষাটা অ্যান্ড একটা ভাইবার মাধ্যমে আমাদের এমবাসি ডিসাইড করে আমাদের স্কলারশিপ দিবে কি দিবে না। সেটা একবার যদি তারা ডিসাইড করে ফেলে, আমাদের যদি স্কলারশিপ দিয়ে ফেলে, তারপরে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমাদের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এইবার আসি আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় চয়েস করব। একটা ব্যাপারে মানুষ অনেক কনফিউজ থাকে যে ব্যাচেলারে তারা আইআইটির জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। তো বেসিক্যালি ব্যাচেলারের জন্য আমরা আইআইটির জন্য এলিজিবল না। আইআইটির জন্য এলিজিবল হইতে হলে আমাদের যেই অ্যাডভান্স পরীক্ষা দিতে হবে, যেটা আইসিসিআর এর আন্ডারে আসে না। সো আমরা ফোকাস করতে পারি এনআইটি, আমরা ফোকাস করতে পারি সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমরা ফোকাস করতে পারি বিভিন্ন রিজিওনাল ইউনিভার্সিটিগুলো। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যারা ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চায় তাদের যদি এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 থাকে, ইউ গাইজ গো ফর এনআইটিস। সবগুলো এনআইটি না, বাট 5টা চয়েসের মধ্যে অ্যাটলিস্ট 3টা এনআইটি রাখো, বাকি 2টা সেফ তুমি রাখতে পারো যে কোনো বিশ্ববিদ্যালয়। সেফ ইউনিভার্সিটিগুলোর মধ্যে আছে জিটিইউ, তারপরে আছে আন্ধ্রা ইউনিভার্সিটি, এবং এনআইটি গুলোর মধ্যেও আমার কাছে মনে হয় কিছু সেফ এনআইটিস আছে যারা অনেক বেশি স্টুডেন্ট নিয়ে থাকে, যেমন এনআইটি শিলচর। এবং যারা কোর্স সাবজেক্টে অ্যাপ্লাই করতে চায় তাদের একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, ইন্ডিয়াতে যে বিএসসি অনার্সটা করা হয় সেটা 3 বছরের করা হয়।
তো এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু আগে থেকেই জেনে রাখবেন, যেন আপনার পরবর্তীতে বাংলাদেশে আপনি যখন কনভার্ট করতেছেন তখন এই ব্যাপারটা কিভাবে ওরা হ্যান্ডেল করে। কারণ যতটুকু আমি জানি যে বাংলাদেশে 3 বছরের যে ডিগ্রিগুলো আছে সেটারে অনার্স সম্মান পর্যন্ত দেওয়া হয় না, সেটারে খুব সম্ভবত ডিগ্রি হিসেবে মানা হয়। বাট আমি এখানে এক্স্যাক্টলি ক্লিয়ার নাও হইতে পারি, আপনারা জাস্ট অ্যাপ্লাই করার আগে এই ব্যাপারগুলো দেখে নেবেন। বাট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব জায়গায় 4 বছরের অ্যাপ্লিকেশন, সো ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। অ্যাপ্লিকেশনে যেহেতু আমাদের 5টা চয়েস থাকে, তো আমাদের প্রেফারেন্স অনুযায়ী সেই 5টা ইউনিভার্সিটি দেওয়া উচিত। কেননা আমাদের যখন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করে তখন প্রথমের দিকে যে ইউনিভার্সিটিগুলো আমাদের সিলেক্ট করবে আমাদের মূলত সেই ইউনিভার্সিটিগুলোতেই সিলেকশন হবে, এটাই মূলত হয়ে আসছে। এর মধ্যে হয়তো কিছু ডিফারেন্ট থাকতে পারে, বাট সেটা সেকেন্ডারি। ফার্স্ট অফ অল তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি এই ইউনিভার্সিটি লিস্টারে সিলেক্ট করবা। এখন প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে ব্যাচেলারের জন্য এসএসসি অ্যান্ড এইচএসসি সার্টিফিকেটস, অ্যান্ড অলসো যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেছেন আপনার যে লাস্ট যে প্রিভিয়াস সার্টিফিকেটসগুলো আছে সেগুলো আপনারা দেখাইতে পারেন। তারপরে আমরা মার্কশিট দেখাইতে হবে। মার্কশিট আমরা টেলিকমের যে মার্কশিটগুলো আছে সেগুলো আমরা দেখাইতে পারি, যাদের এখন পর্যন্ত মার্কশিট সম্পূর্ণ আসে নাই। তারপরে আমাদের পাসপোর্ট লাগবে, যেটা 1 বছরের মেয়াদ অবশ্যই থাকতে হবে অ্যাপ্লিকেশনের সময়। তারপর পাসপোর্ট সাইজ ফটো, বার্থ সার্টিফিকেট বা এনআইডি, এটা মেনলি আপনার পরিচয়পত্র থাকতে হবে যে কোনো একটা। তারপরে আছে মেডিকেল সার্টিফিকেটটা অনেকেই করে যে নিজেরা থেকে ফিল করে দেয়, যদিও সেটা খুব একটা এথিক্যাল না, বাট লোকজন করে, সো দ্যাটস আপ টু ইউ। তারপর আছে রেকমেন্ডেশন লেটার নিয়ে অনেকেই একটা কনফিউশন থাকে। ব্যাচেলারের রেকমেন্ডেশন ইজ নট ম্যান্ডেটরি। এবার আমি জানি না যে মাস্টার্সে অ্যান্ড পিএইচডি তো ম্যান্ডেটরি কিনা, বাট লজিক্যালি মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য রেকমেন্ডেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এটা অনেকের মধ্যেই একটা মিসকমিউনিকেশন আছে যে রেকমেন্ডেশন লেটার না থাকলে স্কলারশিপ হবে না, বাট এমন কিছু না। রেকমেন্ডেশন ছাড়াও অনেকে স্কলারশিপ পায়। বেসিক্যালি ব্যাচেলারের জন্য আমি বলতেছি, যেহেতু এখানে সবাই দিচ্ছে, সো ইটস নট আ গুড থিং টু লিভ ইট। সো আমার মনে হয় যে রেকমেন্ডেশন লেটারটা দেওয়াই ভালো, বাট ইটস নট ম্যান্ডেটরি। তোমার ওই ব্যাপারটা আলাদা করে কোথাও দিতে বলবে না, ওইটা আদার্স ডকুমেন্টসের মধ্যে দিতে হবে। তারপরে ওই আদার্স ডকুমেন্টসে আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেইগুলো সার্টিফিকেটটাও আপনি দিতে পারেন। তারপর একটা স্টেটমেন্ট অফ পারপাসের মতো একটা এসে রাইটিং থাকে, যেটা যারা কমন অ্যাপে এসে লিখছে তারা খুবই ভালো করে জানে। বা একটা টপিক থাকবে, সেখান থেকে একটা টপিক চুজ করে আপনার লিখতে হবে। আপনি আগে থেকেই আপনার যে এসেটা আছে সেটা লিখে রাখবেন, আপনি জাস্ট অ্যাপ্লাইয়ের সময় সেই কপি পেস্ট করে দিবেন। আর ইউনিভার্সিটির যে লিস্টটা সেটা মূলত প্রতি বছর আইসিসিআর তার পোর্টালে আপলোড করে দেয় কোন কোন ইউনিভার্সিটি এইবার স্কলারশিপ দিবে। বাট দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি লিস্টে আছে, বাট তারা আসলে অ্যাপ্লাই করার পরেও তারা সিলেক্ট করে না। তো এই ব্যাপারটা আপনি একটু জেনে নেবেন, আপনি যখন অ্যাপ্লাই করতেছেন কোন ইউনিভার্সিটি কি পরিমাণ স্টুডেন্ট তারা নিচ্ছে, এই ব্যাপারগুলোতে একটু জানা থাকা ভালো আগে থেকে। একটা ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে ইংরেজির দক্ষতা। মানুষজন খুবই কনফিউজ থাকে যে ইংরেজিতে কি পড়বো না। আমার মনে হয় যে শুধুমাত্র ইংরেজি না, আপনার যেই টপিকগুলোই আছে সবগুলো বেসিক থেকে কোশ্চেন আসে। আর ইংরেজিতে যে ভাইভাটা হয়, ভাইভাটা খুবই ভ্যারি করে আসলে আপনি কার কাছে ভাইভা দিচ্ছেন। তো অনেকে আছে যাদের কিচ্ছুই জিজ্ঞেস করেনি। আমার ভাইভার সময় আমার মনে হয় সর্বোচ্চ 2 মিনিটের ভাইভা হয়েছে, জাস্ট আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন এখানে আসতে চাও, এখন কেন তুমি এই সাবজেক্ট চয়েস করছো, এইরকম জাস্ট বেসিক কোয়েশ্চেন। বাট আমি অনেকের থেকে শুনছি তাদের অনেক টেকনিক্যাল ব্যাপারও জিজ্ঞেস করছে। তো এই ব্যাপারটা আপনার সবসময় ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য প্রিপেয়ার থাকতে হবে। আপনি জাস্ট সবকিছু একটু দেখে যাবেন যেন আপনি যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারেন। আইসিসিআর এর কি কি সুবিধা? আইসিসিআর এর প্রথম যে সুবিধাটা সেটা হলো যে মাসিক ভাতা। আইসিসিআর এর ব্যাচেলারে মাসিক ভাতা আপনি যদি টায়ার 2 সিটিতে থাকেন তখন সেটা 23,500 হয় প্রতি মাসে। বাট আপনি যদি টায়ার 1 সিটিতে থাকেন তখন সেটা 24,500 হয়। তো মাস্টার্সে খুব সম্ভবত আমি যতটুকু জানি যে 28,500 এবং 29,500 এইরকম একটা ভ্যারি করে। পিএইচডিতে এরকম আরেকটু বেশি হবে। তারপরে যে সুবিধাটা থাকে সেটা হলো যে আপনার প্রথম যে ফ্লাইট কস্ট থাকবে সেই ফ্লাইট কস্ট এবং আপনার কোর্স শেষ হওয়ার পরে যে ফ্লাইট কস্ট, এই একটা ফ্লাইট কস্ট, এই দুইটা ফ্লাইট কস্ট আপনার আইসিসিআর প্রোভাইড করবে। তারপরে আপনার প্রতি বছর আপনার বুকস অ্যান্ড স্টেশনারি অ্যাক্সেসরিজ কেনার জন্য 5,000 রুপি করে দেওয়া হয়। এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে থাকাটা তাহলে কিভাবে হবে। আমাদের যে স্টাইপেন্ডটা ওরা দেয় সেই স্টাইপেন্ড থেকেই আমাদের প্রতি মাসে আমাদের হস্টেল ফিসগুলো দিতে হয়। আপনি যখন আপনার ক্যাম্পাসে আসবেন তখন আপনার ডিসাইড করতে হবে যে আপনি ক্যাম্পাসেই থাকবেন, ক্যাম্পাসের হস্টেলে থাকবেন, নাকি আপনি বাইরে থাকবেন। তো এই ব্যাপারটা সম্পূর্ণ আইসিসিআর আপনার উপরে দিয়ে দেয়। তো বেসিক্যালি মানুষজন হস্টেলেই থাকে, তো হস্টেলের যে ফিসটা থাকে ওই ফিসটা আপনার পে করতে হয়। বাট কিছু বছর আগে আইসিসিআর ডিরেক্ট সেটা পে করে দিত, বাট এখন সেটা ডিরেক্ট পে করে না। এখন এই হস্টেল ফিটা ডিফার করে আপনার ইনস্টিটিউট টু ইনস্টিটিউট। তো এনআইটি গুলোতে প্রতি সেমিস্টারে আমাদের যে ফিটা দিতে হয় সেটা হলো প্রায় 50,000-এর কাছাকাছি।
এখন ওই তো আপনার প্রতি সেমিস্টারে আপনার প্রতি মাসে মাসে আপনার যে স্টাইপেন্ডটা আসতেছে সেটা থেকেই আপনি এই ফিটা দিবেন। এই সেন্ট্রাল ইউনিভার্সিটিসগুলো আছে এবং বিভিন্ন রকমের রিজিওনাল ইউনিভার্সিটিসগুলো আছে, তাদের হস্টেল ফিটা এত বেশি হয় না, হস্টেল এবং মেস ফিটা। বাট এনআইটিগুলোতে হস্টেল অ্যান্ড মেস ফি একটু বেশি, বাট ওইটা আপনার স্টাইপেন্ড থেকে খুব ভালোভাবে আপনি পে করতে পারবেন। সো আই থিঙ্ক দিস ইজ ইট। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টে বলতে পারেন বা পার্সোনালি মেসেজ করতে পারেন। তো এখানে আমি অনেক আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আমি যা যা আমার মনে হয়েছে সেখান থেকে আমি ওপিনিয়ন দিছি। এটা হয়তো ডিফারেন্ট হইতে পারে বিভিন্ন মানুষের জন্য, তো আপনারা অনেকের সাথে কথা বলতে পারেন, কথা বলে দেখতে পারেন। আর ইউটিউবে ইনাফ ভিডিওস আছে এই ব্যাপারগুলোতে, সো সেগুলো চেক আউট করতে পারেন। গুড বাই।